জি, হ্যালো, আসসালামু আলাইকুম। কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? ওই কেউ তো কোনো রেসপন্স করেন না। জি কি স্যার, শুনতে ফয়সাল পাচ্ছি শুনতে স্যার। পাচ্ছেন? জি। তা আপনাদের এত লোক কম কেন? এত 6 জন লোক কেন? ওই স্টুডেন্ট কই আর? স্টুডেন্টদের কি রোজা লেগে গেছে নাকি? রোজা থাকতে থাকতে রোজা লেগে গেছে না? হুম। কেউ 7 জন ছিল, এখন দেখলাম 6 জন হলো। মানে একজন আর কমে গেল, মানে ঘটনা কি বললাম। মামুন ভাই ছিল স্যার, মামুন ভাই চলে গেছে। মামুন আমাদের, হ্যাঁ মামুন, বুঝতে পেরেছি। হুম। তা এখন কই মানে ছাত্ররা কোথায়? আর 2-1 মিনিট দেখি নাকি, 2-4 মিনিট দেখি নাকি, আসুক সবাই। জি স্যার। আর দেখি, কয়েকটা মিনিট দেখি।
এই তোফায়েল, আরেকবারে বললো যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ফোন দিচ্ছে। স্যার তো ক্লাসে, স্যার তো ক্লাস নিচ্ছে, বলো যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ফোন দিচ্ছে। স্যারকে বলতে পারো না? কি বলবো, সিকিউরিটি এক্সচেঞ্জ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ থেকে, বিএসইসি বলে, বিএসইসি থেকে ফোন দিচ্ছে। স্যার তো ক্লাসে, আপনি আচ্ছা, দেখি মানে বলি ফোন দিচ্ছে, থাকবার লোক বলতে পারবো না। ঠিক আছে। হ্যালো। শুরু করি। 10-12 জন হয়েছে, আর আর দেরি করতে পারি কারণ এমনি ছোট ক্লাস আমাদের আসলে। এই আমাদের আজকে পড়ার কথা ছিল বোধ হয় এই এর থেকে, এই যে নোটিশ ফর্মালি, যেখানে রিকুইজিট অফ ফর্মাল বোর্ড মিটিং, এখান থেকে পড়ার কথা ছিল বোধ হয়। ঠিক আছে নাকি? দেন তো, ঠিক আছে। আপনারা গত ক্লাসে কি পড়ছিলেন বলেন? হুম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি কেন গুলো। রিকুইজিট অফ ফর্মাল বোর্ড মিটিং মানে একটা বোর্ড মিটিং করতে গেলে তার কি কি প্রি রিকুইজিটস থাকে, সেগুলো সেগুলো কি কি? প্রথমেই হলো যে নেসেসিটি অফ নোটিশ, প্রথমে আপনাকে নোটিশ দিতে হবে। বলছে যে ফার্স্ট রিকোয়ারমেন্ট টু হোল্ড এ ভ্যালিড অ্যান্ড ফর্মাল বোর্ড মিটিং ইজ সার্ভিং অফ নোটিশ, রাইট? অর্থাৎ নোটিশ যদি মিটিং ঠিক মতো না দিতে পারেন, তাহলে আপনি মিটিং করলেও কোনো লাভ নাই, মিটিং হয়ে যাবে কি, মানে ইনভ্যালিড হয়ে যাবে। তারপর বলছে যে ডাইরেক্টরস আর রিকোয়ার্ড টু রিসিভ নোটিশ অফ দ্য মিটিং টু মিট টুগেদার। এই কথাটা ঠিক নাই, ডাইরেক্টরস আর রিকোয়ার্ড টু রিসিভ, কথাটা এভাবে বলা যাবে না। মানে কথাটা এভাবে বলা যাবে যে যে নোটিশ টু বি সার্ভ টু দ্য ডাইরেক্টরস টু মি, হ্যাঁ, টু মিট, হ্যাঁ, মিট মিট টুগেদার, এই কথা লেখা যেতে পারে। কিন্তু মানে ডাইরেক্টর সাহেবরা রিসিভ করতেই হবে, এই কথা তো রং কথা, আইনের চোখে এটা রং কথা। কারণ ডাইরেক্টরের যে সর্বশেষ যে ঠিকানা কোম্পানিতে আছে, সেই ঠিকানাটা আপনি তাকে চিঠি দিবেন, সে যদি পাইলো, না পাইলে তো এটা লায়াবিলিটি আপনার না। তাহলে এখানে লিখছেন রিকোয়ার্ড টু রিসিভ, রং এটা, এই লাইনটা ঠিক ঠিক নাই, উপর লাইনটা ঠিক আছে। নোটিশ মাস্ট বি গিভেন টু কনভিন, হ্যাঁ, এ মিটিং, আদারওয়াইজ দ্য মিটিং বিকামস ইরেগুলার অ্যান্ড ইনভ্যালিড, ঠিক আছে। হ্যাঁ, নোটিশ দেওয়া লাগবে, নোটিশ দিতে হবে। ইফ ওয়ান অর মোর অফ দ্য lectors remain absent, the proceedings would be invalid. এই যে বলছে যে রিমেইন অ্যাবসেন্ট, মানে যদি তাদেরকে রিমেইন অ্যাবসেন্ট বলছে যে তাদেরকে যদি আপনি অ্যাবসেন্ট থাকে, তারা নোটিশ দিয়ে যদি আপনি তাদেরকে বাদ পড়েন, তাহলে সে, কিন্তু ডাইরেক্টর ইয়েতে না আসলে কোনোদিন ই হয় না, প্রসিডিংস কখনো ইনভ্যালিড হয় না। মানে কোনো ডাইরেক্টর যদি বাদ দেন, তাইলে এটা এটা মিনিং হইতে হবে এরকম, যে যদি কোনো ডাইরেক্টরকে নোটিশ দেওয়ার সময় বাদ দেওয়া হয়, তাহলে ইনভ্যালিড হবে। সবাই শোনার পরে কোনো প্রশ্ন থাকলে ই করেন। If the validity of a meeting of a directors is questioned due to non-service of the notice to all the directors, হ্যাঁ, নোটিশ দেওয়া লাগবে, সার্ভ করতে হবে, সবই ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। হুম। The burden to prove is upon him who elects non-service of notice. হুম, এটা হলো যে নোটিশ যে প্রপারলি দেওয়া হয়েছে, এটা যে নোটিশ সার্ভ করছে সে শুধু বলবে যে হ্যাঁ, যে আমার আমার কাছে সে সর্বশেষ যে অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেসে আমি প্রপারলি, মানে প্রপারলি অ্যাড্রেস করে এবং পোস্টাল যে যে পরিমাণ পোস্টাল টিকিট লাগে সেগুলো লাগিয়ে আমি পাঠিয়েছি, এইটুকুই হলো মানে আপনার বার্ডেন আর কি। নোটিশ আমি সার্ভ করছি, আরে পাইছেন কি পাইছেন না, এটা আমার কোনো ইস্যু না।
Companies Act 1994 does not prescribe the form of notice and mode of service of notice. এই কথা ঠিক না। তো মোড অফ সার্ভিস অফ নোটিশ তো বলা হয়েছে, ফর্ম অফ নোটিশ তো নাই, কিন্তু মোড কিভাবে দিবেন সেটা তো বলা আছে। এটা ভুল, কথা রং। The notice is usually served in the company's letterhead, stating the date, times, and place of the meeting. According to Section 95, notice of board meeting shall have to be given in writing to every writer for the time being in Bangladesh and at his address in Bangladesh. তার বাংলাদেশের অ্যাড্রেসে, বিদেশের অ্যাড্রেসে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই উপরে বললো যে কোম্পানি আইন করে নাই, হ্যাঁ, আবার নিচে বললো যে 95 অনুযায়ী করছে। তাহলে কেমন হলো? এখানে তো বলছে যে নোটিশ অফ বোর্ড মিটিং শ্যাল হ্যাভ টু বি গিভেন ইন রাইটিং। তাহলে মোড অফ সার্ভিস অফ নোটিশ নাই কোথায়? ওই ওই কথা ঠিক না, এই কথাটা ঠিক না, ওটা কেটে দেন, ওটা ঠিক নাই কথা। এবং অ্যাজ পার কম্পালসরি রেগুলেশনস, প্রত্যেকটাই কম্পালসরি রেগুলেশন দেখছেন লিখে দিচ্ছে 112, 13, 14, 15 and 16 of first schedule of the company's action 1994. The following are applicable with regards to notice of the meeting. তার মানে বলছে তো, বলে নাই, তাহলে এই কথা বলার তো কোনো মানে নাই, তাই না? তাহলে এই রেগুলেশন 12, 13, 14, 15, 16 যা বলছে, যেভাবে বলছে সেইভাবে আসলে নোটিশ দেওয়া লাগবে। এবং এটা বলেই দিল, এবং এবং আরো বলে দিল যে এই সেকশনগুলো কম্পালসরি সেকশন, এটা চেঞ্জ করা যাবে না। তাহলে তো আছেই সব। রেগুলেশন 100 প্রথমে হলো 13 দিছে এখানে, কেন 12 কি হলো? 12 12 জানি কেন বললাম 12 থেকে আবার 12 দিলাম না, এটা কোন ধরনের কথা হলো? আচ্ছা, 12 যে রেগুলেশনটার মধ্যে কি আছে আমরা আমাদের দেখি আমরা। শিডিউল অনের রেগুলেশন 112 এর কি লেখা আছে? একশো বারো হলে হবে না, তার মানে এখানে অ্যাজ পার রেগুলেশন 113 থেকে হবে। 112 হলো নোটিশ না, 112 হলো এই নিরীক্ষা, অডিট। তাহলে আপনার এখানে ভুল আছে এখানে, সেই জন্য তো বলি, এবার আবার কি বলবো? অ্যাজ পার কম্পালসরি রেগুলেশন 112 হবে না, 113, 14, 15 and 16 অফ দ্য ফার্স্ট শিডিউল এভাবে হবে। ওটা কেটে দেন, 112 কেটে দেন। বলছে যে তাহলে 113 ঠিক, 113 থেকে শুরু। নোটিশ মে বি গিভেন বাই দ্য কোম্পানি টু এনি মেম্বার either personally or by sending it by registered post to him to his registered address, or if he has no registered address in Bangladesh, to the address, if any, within Bangladesh, supplied by him, and director দ্বারা সাপ্লাই করা হয়েছিল, to the company for giving of notice to him. লাস্ট যে অ্যাড্রেসটা আপনাকে দিছিল, আপনি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন, কথা। এই হলো নিয়ম, ঠিক আছে? মানে উনি পাইলো কিনা সেটা নিয়ম না, পাঠাইছে কিনা সেটা নিয়ম, প্রপারলি পাঠাইছে কিনা সেটা নিয়ম। আচ্ছা, রেগুলেশন 114, if a member has no registered address in Bangladesh and has not supplied to the company an address then within Bangladesh for giving of notice to him, a notice addressed to him and advertised in a newspaper circulating in the neighborhood of the registered office of the company shall be deemed to be duly given to him on the day on which the advertisement appears. অ্যাডভার্টাইজমেন্ট যেদিন যেদিন আসছে, আসলে ধরে নিতে হবে যে ওই দিনই দিয়ে দিচ্ছে আর কি, নোটিশ দেওয়া হয়েছে তাকে, কারণ পেপারে দেওয়া হয়েছে। এবং যেখানে রেজিস্টার অ্যাড্রেস, সেইখানকার যে লোকাল পত্রিকা, সেই পত্রিকা দেওয়া হয়েছে, দিলেই হয়ে যাবে। এই জন্য সাধারণত করা হয় কি, যে মেলে পোস্টেও দেওয়া হয়, মেলেও দেওয়া হয়, এবং সাথে সাথে পেপারেও দেওয়া হয়। এই যে পেপারে দেওয়া হয়, এই এই যে একটা নোটিশ দিলেন পেপারে, এর একটা নাম আছে,
কারণ ভবিষ্যতে যখন আইন পড়বেন তখন এগুলো লাগবে, এই জন্য এখনই জানা দরকার। আরো অন্য আইনে দেখবেন। তাহলে এই যে নোটিশ দিলেন থ্রু পেপার, এটার নাম কি আসলে? এটার নাম হলো এটার নাম হলো যে এই যে এটার নাম হলো কনস্ট্রাকটিভ নোটিশ। এটার নাম হলো কনস্ট্রাকটিভ নোটিশ, এটার নাম। ঠিক আছে। এই আবুল, এই শোনো তো, স্যারকে বলো যে বিএসসিসি থেকে ওই সাজ্জাদ সাহেব ফোন দিচ্ছে, একটু কথা বলো। বিএসসিসি থেকে সাজ্জাদ সাহেব ফোন দিচ্ছে, স্যার জানি একটু কথা বলে। আমি ক্লাস নিচ্ছি, বলো। ইফ এ মেম্বার হ্যাজ নো রেজিস্টার্ড অফিস, হ্যাঁ, তার মানে কি এখানে যে এই যে আপনি পেপারে দেন, এই পেপারে দেওয়াটা এই নোটিশে একটা নাম আছে। এটার নাম হলো কনস্ট্রাকটিভ নোটিশ। মানে সরাসরি দিলেন না, কিন্তু পেপারই দিলেন। এইটার নাম হলো কনস্ট্রাকটিভ নোটিশ। A notice may be given by company to the joint holders of a share by giving the notice to the joint holders named first, হ্যাঁ, যে জয়েন্ট হোল্ডার হয় তাহলে একজনের নামে দিলেই একজন পাইছে বলা যাবে। কার নাম? যার নাম আগে আসছে। আপনার সাথে কথা বলতে, আপনি কথা বলতেছেন? আমি তো ক্লাস নিচ্ছি আমি। ও, ওনাকে কথা বলতে পারবো না। হ্যাঁ, 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 ঠিক আছে। তো এখানে হলো যে আর বলছে যে নোটিশ মে বি গিভেন, হ্যাঁ 115তে বলছে যে জয়েন্ট শেয়ার হোল্ডিং যদি হয়, যার নাম বেশি আগে আছে তাকে দিলেই হবে। এর 116, এ নোটিশ মে বি গিভেন বাই দ্য কোম্পানি টু দ্য পারসনস এন্টাইটেল টু এ শেয়ার ইন কনসিকুয়েন্স অফ দ্য ডেথ। হ্যাঁ, বলছে যে সে মারা গেছে বা ইনসলভেন্ট হয়ে গেছে কোম্পানি of a member by sending if through the post in a prepaid letter addressed to them by name or by title of representatives of the deceased or assignee of the insolvent or by any like description that at the address, if any, in Bangladesh, supplied for the purpose by giving the notice in any manner in which the same might have been given if the death or insolvency had not occurred. মানে যদি কেউ কোনো শেয়ারহোল্ডার মারা যায়, তার যারা উত্তরাধিকার, হ্যাঁ, ওই তাদেরকে ওই অ্যাড্রেসে দিলেই হবে। হ্যাঁ, মানে ধরে নেওয়া হবে যে তারা না মারা গেলে যেভাবে আমরা লিখতাম, ঠিক সেইভাবে তার যারা ডিসিজ পার্সন আছে তাদেরকে লিখতে হবে, এই কথা বলছে। এই হলো মানে নোটিশ দেওয়ার মোড। খালি উপরে যে বললো যে মোড নাই, রং কথা আছে। Optional regulations at 17 of the Schedule 1 of Companies and 1994 relates to members only, which states that notice of every general meeting shall be given in some manner herein before authorized to every member of the company, including bearers of share warrant, except those members who have no registered address within Bangladesh and have not supplied to them an address within Bangladesh for giving of notice to them. হ্যাঁ, তার মানে বলছে যে প্রত্যেক মেম্বারকে, যাদের কি আছে, অ্যাড্রেস আছে, তাদেরকে কি দেওয়া লাগবে, তাদেরকে মানে তাদের ওই অ্যাড্রেসে তাদেরকে নোটিশ পাঠাতে হবে। হুম। আর এভরি পার্সন এন্টাইটেল টু এ শেয়ার ইন কনসিকুয়েন্স অফ দ্য ডেথ অর ইনসলভেন্সি অফ এ মেম্বার হু বাট ফর হিজ ডেথ অ্যান্ড ইনসলভেন্সি would be entitled to would be entitled to would be entitled to receive notice of the, এটা আগেও তাই বলছে, আগে তো ওটাই বলা আছে। হুম। যাই হোক, তার মানে নোটিশের যে মানে মোডটা এখানে বলা আছে যে, এবং এটা যে কারা দিবেন এটা ভুল, 13 থেকে 17 পর্যন্ত। আচ্ছা, এখন নোটিশ কয়দিনের মধ্যে দিবেন সেটা একটা ইস্যুজ আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে। এখানে বলছে যে ম্যাক্সিমাম লেন্থ অফ নোটিশ রিকোয়ার্ড ফর স্ট্যাটিউটরি মিটিং যদি করেন। স্ট্যাটিউটরি মিটিং কোনটা? পাবলিক লিমিটেড কোম্পানি জন্মের 1 মাস পরে এবং 6 মাসের ভিতরে শেয়ার হোল্ডারদের একটা মিটিং করা হয়, তার নাম হলো স্ট্যাটিউটরি মিটিং। এটার নোটিশ পিরিয়ড হলো 21 দিন আগে দিতে হবে। এজিএম হলো, আগে ছিল 14 দিন, এখন 21 দিন। ইজিএম 21 দিন। আর বোর্ড মিটিং এর কোনো স্পেসিফিক টাইম নাই, কোনো স্পেসিফিক টাইম থাকে না স্যার বোর্ড মিটিং। ইজিএম টা যদি স্যার একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন।
স্যার ইজিএম টা যদি একটু বিস্তারিত বলতেন স্যার, এর হ্যাঁ আগে তো আমরা পাই না এটা। হ্যাঁ ইজিএম মানে অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং তো বছরে একবার হয়। তারপরেও যদি বছরে তো একবার হবে হ্যাঁ 9 মাস এখনো বাকি আছে, বা 10 মাস বাকি আছে, বা 11 মাস বাকি আছে, এখন আপনার শেয়ার হোল্ডারদের একটা অ্যাপ্রুভাল নেওয়া দরকার। তখন এই যে এক্সট্রা অর্ডিনারি একটা জেনারেল মিটিং ডাকা হয়, যেখানে কারা আসে, শেয়ার হোল্ডার আসে অতিরিক্ত, মানে অ্যানুয়াল জেনারেল মিটিং এর অতিরিক্ত। তখন তার নাম বলা হয় ইজিএম। যদি কোনো শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগে, অনেক কিছুতেই শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগে আমরা জানি, তখন যেহেতু 11 মাস পরে 10 মাস পরে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, তার আগেই আমি একটা মিটিং করে ফেলাবো। হ্যাঁ, সেটার নাম হলো এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। কি বোঝা গেল? জি স্যার, থ্যাংক ইউ স্যার। No problem. আর বোর্ড মিটিং এর কোনো নোটিশ পিরিয়ড নাই। তার বোর্ড মিটিং কোনো নোটিশ পিরিয়ড থাকতে পারে না। আর যদি লেখেন যে বোর্ড মিটিং আছে কথা কথা, তাইলে অবশ্যই মানে লাইন লাগাইতে হবে, ইন কেস অফ এমার্জেন্সি, এমার্জেন্সির ক্ষেত্রে, ইন কেস অফ এমার্জেন্সি শর্টার নোটিশ মে বি সার্ভ টু দ্য মেম্বার্স, এই কথাগুলো লেখা থাকা লাগবে। কারণ বোর্ড মিটিং এর কোনো নোটিশ পিরিয়ড নাই। যেহেতু নোটিশ পিরিয়ড নাই, সেই হেতু আপনি যদি বলেন যে 3 দিনের নোটিশে, কিন্তু 3 দিনের নোটিশে হয়তো নর্মালি হইতে পারে, কিন্তু একটা লাইন লেখা রাখা লাগবে যে 1 দিনের নোটিশে কেন, শর্টার নোটিশ, বা এ- এখনই ফোন করে ডাইরেক্টরকে নিয়ে এসেও বোর্ড মিটিং করা যাবে, এইভাবে লিখে রাখা লাগবে। তার অর্থ হলো যে আসলে স্পেসিফিক কোনো টাইম লিমিট নাই বোর্ড মিটিং ক্ষেত্রে, নোটিশ পিরিয়ড নাই কোনো, এই আর কি। এই যে দ্য নোটিশ শ্যাল বি ইন রাইটিং অ্যাজ পার সেকশন 85(1)(a). A meeting may be called for a shorter notice if it is agreed in writing. In case of an annual general meeting ক্ষেত্রে, if all the members entitled to attend and vote, হ্যাঁ they are at, ওখানে agree to it, সবাই যদি এগ্রি করে, যে আচ্ছা ঠিক আছে আমরা শর্টার নোটিশ দিলেও আমাদের কোনো আপত্তি নাই, তাইলে এজিএম এর ক্ষেত্রেও শর্টার নোটিশ দেওয়া যাবে। এবং ইন কেস অফ এনি আদার মিটিং, ওই যে ইজিএম চ্যারিটি মিটিং, সেখানেও তাই বলছে যে ইফ দ্য মেম্বার হোল্ডিং নট লেস দেন 95% অফ দ্য পেইড আপ ক্যাপিটাল of the company and having right to vote at that meeting, if the company has no share capital, if the members holding not less than 95% of the voting right exercisable at that meeting. তার মানে কি? তার মানে নোটিশ পিরিয়ড কম হলেও চলে অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে সবাই। আর অন্য ক্ষেত্রে হলো কি 95% লোক যদি বলে আমরা হ্যাঁ আমরা রাজি আছি, শর্টার নোটিশে ইজিএম করা যেতে পারে, তাইলে 95% লোকের ভোটেই কি হবে, ওটা ওটা হয়ে যাবে, ওটা অবৈধ হবে না, এই বলছে। The period of notice should be in clear days. এবং this means that while determining the notice period, the day of serving notice and the day of relevant meeting should be excluded. না, এখানে সব জায়গায় এক্সক্লুডেড না, অনেক জায়গায় লেখা আছে বোথ ডেজ ইনক্লুডেড লেখা আছে। সুতরাং যেখানে এক্সক্লুসিভ সেখানে এক্সক্লুডেড, যেখানে ইনক্লুসিভ সেখানে ইনক্লুসিভ। যেমন 21 দিন যখন গুনবেন এজিএম এর ক্ষেত্রে, তখন তো বোথ ডেজ ইনক্লুসিভ, দুইটা মিলে যোগ করিয়ে। আবার যখন অন্যগুলো কি করবেন তখন হলো বোথ ডেজ এক্সক্লুসিভ। সুতরাং ইনক্লুসিভ মানে সবাই যে মানে এক্সক্লুসিভ ক্লিয়ার ডেজ এমন না, এই কথা রং, এগুলা রং কথা, সবাই তা না। হ্যাঁ সবগুলো তা না, আইনে বলা আছে কোথায় ক্লিয়ার ডেজ নোটিশ এবং কোথায় ইনক্লুসিভ, কোথায় এক্সক্লুডেড নোটিশ, এটা আইনে বলা আছে। সুতরাং সেটাই বললাম। রেগুলেশন 13, 14, 15, 16 পড়ছেন, 17 এর আগে পড়ছেন। এবার আসেন হলো সিগনেটারি অফ দ্য নোটিশ। রেগুলেশন 88 অফ শিডিউল 88 এর মধ্যে কোম্পানিজ অ্যাক্টে provides as follows: a director may and the secretary on regulations of a director shall at any time summon a meeting of directors. Right? একজন ডাইরেক্টর
অথবা কি and the secretary on the requisitions of the director যদি রিকোয়েশন দেয় যে কোনো সময় তারা বোর্ড মিটিং ডাকতে পারে, যে কোনো সময়। তারপর কি বলছে, therefore any director may sign the notice, however usually notice of the meeting of directors is signed by a director or by secretary by order of the board with the phrase by order of the board, right? কারণ সেক্রেটারি করলে তো অবশ্যই বোর্ডের অর্ডার লাগবে। সুতরাং যখনই সেক্রেটারি সাইন করবে তখন সে লিখবে নিচে বাই অর্ডার অফ দ্য বোর্ড, বোর্ডের অর্ডারে। এই হলো নোটিশ দেওয়ার হলো এবং সিগনেচার করবে কারা, তাদের কথা হলো। এবং এই যে এখানে বলছে যে নোটিশ অফ মিটিং অন ফিক্সড ডেট, যে প্রত্যেক মাসে 10 তারিখে এরকম করা যেতে পারে। ইট ইজ নট legally necessary to send notice of meeting on fixed date if the articles provide that the meeting would be held at regular intervals or on a fixed day of the month, for example, second Sunday of every month at the registered office of the company, and all the directors are aware of such decision. But even in such case, it is better for the secretary to remind the directors of the meeting by sending a formal notice, right? সবাই জানা থাকলেও সেক্রেটারি কাজ নোটিশ দাও, নোটিশে সবাইকে জানাই দাও, সেটা দিতেই হবে সেক্রেটারি। কে জানে আর কে জানে না সেটা কোনো ইস্যু না, ঠিক আছে। নোটিশ নিড নট বি গিভেন আন্ডার দ্য ফলোইং সার্কামস্টেন্সেস। প্রথমেই বলছে কি, ইফ এ ডাইরেক্টর ইজ আউট অফ দ্য কান্ট্রি, বলছে যে বাংলাদেশের অ্যাড্রেসে, বাংলাদেশের ভিতরের অ্যাড্রেসে দিতে হবে, বাইরে দেওয়ার দরকার নেই। তার মানে যেটা ইট ইজ, অর্থাৎ হলো নোটিশ দেওয়ার দরকার নাই, কাকে দেওয়ার দরকার নেই, যে ঢাকার যে দেশের বাইরে আছে। এই যে director is out of the country, notice need not be given in the absence of expense, of express provisions to the contrary in articles. তারপরে if the article provide for meetings to be held at regular intervals, এরকম যদি হয় তাও নোটিশ দেওয়া উচিত, আসলে। If all the directors agree to meet to settle emergency issues and hold the meeting can be held withstanding the absence of notice. If all the directors agree, সবাই যদি agree করে to meet to settle emergency issues, okay, and hold the meeting করলো, the meeting can be held and meeting can be held notwithstanding the absence of notice. এটা বলছে যে সব মানে ডাইরেক্টর যদি এগ্রি করে, সেখানে নোটিশ না থাকলেও সেটা কি হবে, চলবে। তার মানে এখানেও এক্সেপশন, নোটিশ দেওয়ার দরকার নাই, এই বলছে। এগুলো আসলে কিছু না, এজেন্ডা দেখি আমরা। এজেন্ডা তো আসলে ডিপেন্ড করে, কিছু আমরা এখানে দেখতে পারি, ডিপেন্ড করে এজেন্ডা। দেখি, as per matter of practice, the business to be transacted in a board meeting is stated in the notice. A director is bound to attend a meeting of directors if he had notice when a meeting is going to be held, whether he knows the type of business is to be transacted. হ্যাঁ, এটা নিয়ম হলো যে আপনি যেখানে যাবেন, যেখানে মিটিং করবেন, সেখানে কি আলোচনা হবে সেটা তো অবশ্যই আপনার জানা উচিত। The board may deal with special business, although notice need not contain such agenda. It is, however, suggested to obtain the consent of the chairman on agenda to forward it together with the notice. এটা বলছে যে, কি বলছে যে বোর্ড সবসময়, বোর্ড মে ডিল উইথ স্পেশাল বিজনেস, এবং অলদো নোটিশ নিড নট কন্টেইন সাচ এজেন্ডা, কারণ সবাই জানে যে স্পেশাল বিজনেসটা কি হবে। ইট ইজ হাউএভার সাজেস্টেড টু অবটেইন দ্য কনসেন্ট অফ দ্য চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান কনসেন্ট নেওয়া উচিত অন এজেন্ডা অ্যান্ড টু ফরওয়ার্ড ইট টুগেদার উইথ দ্য নোটিশ, তারপরে এটা সবাই পাঠানো উচিত। কি বুঝতে পারলেন? বলেন নোটিশ সম্পর্কে কি বুঝলেন বলেন। নোটিশ এবং এজেন্ডা
এটা সম্পর্কে বুঝলাম যে এখানে আমরা বললাম যে এজেন্ডা থাকতে হবে, কি আলোচনা হবে সেটা থাকতে হবে। আর আগে হলো নোটিশ পড়লাম, এখন পড়লাম এজেন্ডা। এবং এজেন্ডাটা কেমন হয় তাও আছে এখানে। অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডাইরেক্টরস, তারপরে ফিক্সেশনস অফ ফার্স্ট এন্ড সেকেন্ড সাবসিকুয়েন্ট, বলছে হলো কি ফিক্সেশন অফ ফার্স্ট এন্ড সাবসিকুয়েন্ট ফিনান্সিয়াল ইয়ার, এগুলো হলো এজেন্ডা। এই সমস্ত এজেন্ডা দিয়ে বোর্ড মিটিং ডাকা যেতে পারে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চেয়ারম্যান, ইফ নট নেমড ইন দ্য আর্টিকেলস, আর্টিকেল চেয়ারম্যান নাম না লেখা থাকলে তাইলে তখন কি করতে হবে, বোর্ড মিটিং চেয়ারম্যান একজন বানাইতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ম্যানেজিং ডাইরেক্টর, ইফ নট নেমড ইন দ্য আর্টিকেলস, আর্টিকেল যদি ম্যানেজিং ডাইরেক্টর নাম না থাকে তাহলে আবার বোর্ড মিটিং দিয়ে একজন ম্যানেজিং ডাইরেক্টর নিতে হবে, প্রসিডিউর অনুযায়ী নিতে হবে। এই এই হলো আপনার এজেন্ডা ফর বোর্ড মিটিং এর এজেন্ডা ছিল। এবং ওই যে সাধারণত বোর্ড মিটিং এ এই সমস্ত এজেন্ডা থাকে। এই যে পরবর্তী বছরগুলোতে এই টাইপের এজেন্ডা গুলো থাকে সাধারণত। এগুলো আপনারা দেখে নেবেন কিভাবে থাকে। এই যেমন এই যে এগুলো হচ্ছে সাধারণত এই যে দেখেন, অ্যাপ্রুভাল অফ ডিজাইন অফ কাউন্সিল, যদিও এখন কাউন্সিল নাই, তবে যে ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড ইটস অপারেশন এগুলো আছে। অ্যাপ্রুভাল অফ ড্রাফট অফ শেয়ার সার্টিফিকেট এগুলো আছে। তো এই জিনিসগুলো পরবর্তী বোর্ড মিটিং আসে আর কি। এই যে অ্যাপ্রুভাল অফ শেয়ার ট্রান্সফার, অ্যাপ্রুভাল অফ শেয়ার, এই স্যালারি রিপোর্ট, কো কোঅপ্ট, হ্যাঁ, অফ ডাইরেক্টর, অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেটিভ ডাইরেক্টর, স্যাংশন অফ লোনস, অ্যাপ্রুভাল অফ কন্ট্রাক্টস, এগুলো আর কি। এগুলো হলো সাবসিকুয়েন্ট বোর্ড মিটিং আসতে পারে এজেন্ডা হিসাবে। এজেন্ডা দিবেন, আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন। এই অ্যাটেন্ডেন্স অ্যান্ড কোরাম ফর বোর্ড মিটিং, এখানে মনে হয় ভুল টুল আছে কিছু, যাই হোক। ডাইরেক্টরস অ্যাটেন্ডিং দ্য মিটিং মাস্ট সাইন দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ওকে, from which quorum will be ascertained before starting of the business. In practice, some companies take attendance by obtaining signature on the resolutions where names of the directors present are recorded. তাহলে কি বুঝাইলো? Is the minimum number of members, মানে quorum, required to enable a meeting to go into session? হ্যাঁ, সেশনে যাওয়ার জন্য, বোর্ড মিটিং যাওয়ার জন্য কি বলছে যে মিনিমাম নাম্বার, ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স রিকোয়ার্ড টু এনাবল এ মিটিং টু গো ইনটু সেশন, দ্যাট ইজ কন্ডাক্ট অ্যান্ড ভোট অন দ্য বেসিস টু বিজনেস টু বি ট্রানজাক্টেড ইন দ্য মিটিং অ্যান্ড মাস্ট বি প্রেজেন্ট টু মেক দ্য প্রসিডিংস অফ দ্য মিটিং ভ্যালিড। হ্যাঁ, কোরাম তো মাস্ট, কোরাম ছাড়া তো হবে না। কোরামের কোনো মিটিং করার আগে কোরাম থাকতে হবে, কোরাম না থাকলে হবে না, মাস্ট। এখন বলছে যে কোরাম যদি আর্টিকেলস লেখা না থাকে, বলছে কোরামের কথা আর্টিকেলসে লেখা নাই, নট প্রেসক্রাইবড বাই দ্য আর্টিকেলস। থার্ড স্যার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো স্যার 3 ভাগে 2 অংশ। দুই অংশ না, নর্মালি ধরে ওয়ান থার্ড ধরে নর্মালি। কিন্তু এখানে বলছে তখন যারা ডাইরেক্টর আছে, মেজরিটি অফ দ্য ডাইরেক্টরস উইল কনস্টিটিউট এ কোরাম। ইফ, কে বলতেছেন, কেউ কিছু বলতেছেন? কে কথা বলে? হ্যাঁ, বলছে যে ইফ the articles authorize the board of directors to fix quorum of directors and regulatory business, it also laid down the rules of majority decision. তখন হলো মেজরিটি ডিসিশন যেটা আছে সেটাতে। হ্যাঁ, তবে কোরামের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে কোরামের ক্ষেত্রে লেখা না থাকলেও একটা কথা হইতে হবে এরকম যে এমন একটা সংখ্যা কোরাম হওয়া উচিত যেটা কি করে, ওই বোর্ডকে রিপ্রেজেন্ট করে, এরকম একটা সংখ্যা থাকা উচিত। খালি অনথার্ড বললে হবে না। অনথার্ড বললাম, এখন দেখা গেল যে আপনি হয়তো হলো 4 জন, তাই না? এখন যদি বলেন যে না 4 জনে হবে না, কেন হবে না? বলেন না, আমরা একটু দেখবো যে হ্যাঁ এখানে আরো মানে আছে কিনা, মানে বেশি নিয়ে করা যায় কিনা। কিন্তু এখান যেটা হয় যে 12 জন থেকে অনথার্ড হলো 4 জন, কিন্তু দেখা গেল যে 4 জনই যদি মানে একরকম হয়ে যায়, তখন কিন্তু আপনাদের যে 12 জন নাই, ধরেন আপনি ওখানে আপনার বাকি আছেন আরো কি
ধরেন 3 জন আছেন, মানে মোট 7 জন আসছেন, তাহলে তখন 4 জনের কোরাম, 4 জন যদি একই টাইপের লোক হয় তাহলে কিন্তু তাদের মধ্যে করে সবকিছু পাশ করে নেবে। এই জন্য তখন ট্রাই করা উচিত যে 1/3 হিসাব না, হিসাব হলো যে প্রপার রিপ্রেজেন্টেশন হয় কিনা। কারণ ওই 3 জন যে একদিকে, 4 জন একদিকে, ওই 3 জনের থেকে কেউ থাকলো না, তাহলে প্রপার রিপ্রেজেন্টেশন হলো না। তাহলে তখন বলতে হবে যে 5 জনে কোরাম, এরকম আর কি। কোরাম সম্পর্কে আইনে কেমন কিছু নাই, আইনে এটি আছে যে কোরাম থাকতে হবে। হ্যাঁ, এটা বলা আছে। আর কোরাম কি হবে? কোরাম সাধারণত আমরা জানি যে 1/3 হয়, তো 1/3 হবে এমন না, যাদের রিপ্রেজেন্টেশন থাকে সেভাবে কোরাম ঠিক করা লাগবে। কোরাম এস পার আর্টিকেলস এন্ড রেগুলেশন অফ শিলরন, এটা আসলে বুঝতেছি না কি জিনিস, মানে কেন এত কোরাম নিয়ে এত কিছু বলতেছে। আচ্ছা দেখি কি বলছে। আর্টিকেলস অফ এ কোম্পানি প্রোভাইড দ্যাট মিনিমাম নাম্বার অফ ডাইরেক্টর শ্যাল বি 4 and A, B, C shall be first director. এটা ইলাস্ট্রেশন দেখি। First director shall have the power to appoint the other director. There can be no valid board meeting until A, B, C appoint the fourth director. কারণ যেহেতু বলতেছে যে কোরাম হলো 4 জন, 3 জন আছে, প্রথম ডাইরেক্টর 3 জন আছে, না একজনকে নিতে হবে তো, না হলে তো 4 জনের কোরাম হবে না। লেখা আছে ডাইরেক্টর শ্যাল বি 4 কোরামের জন্য। এখন বলছে কি যে appoint the fourth director আছে। Regulation 89 of the Schedule 1, it is not compulsory, provided as follows. শিডিউল কত? 1। এখন প্রশ্ন হলো যে শিডিউল, এটা বলে দিচ্ছে যে এটা কম্পালসরি সেকশন না। হ্যাঁ, তাহলে কি হবে তাহলে? The quorum necessary for the transactions of the business of the directors may fixed by the director করতে হবে, unless so fixed shall be 3 if the company of directors is more than 3। তাহলে কি হবে? যদি মোর দ্যান 3 হয় তাহলে হবে 3, খেয়াল করেন। হ্যাঁ, কিন্তু এখানে তো মোর দ্যান 3 নাই, 3 জন, তাই না? তাহলে কি হবে? তো বলছে কি যে, বলছে the first director shall have the power to appoint the other director and can be no valid board meeting until A, B and C appoint fourth। হ্যাঁ, বলছে যে তারা এখানে তাহলে উত্তরটা কি হবে? উত্তর হলো যে কোম্পানি আইনের যে রেগুলেশন 89, যদি এটা কম্পালসরি না, বলছে the quorum necessary for transactions of business of the directors may fixed by the directors। তার মানে কি হবে? কোরাম হবে, বলছে কোরাম নেসেসারি ফর দ্য বিজনেস অফ দ্য ডাইরেক্টর মে ফিক্সড বাই দ্য ডাইরেক্টর, ডাইরেক্টর ফিক্স করবে প্রথম বোর্ড মিটিং ক্ষেত্রে, ডাইরেক্টর ফিক্স করতে কোরাম কত হবে। আনলেস সো ফিক্স শ্যাল বি 3 ইফ দ্য সেক্টর নাম্বার অফ ডাইরেক্টরস ইজ মোর দ্যান 3। দেখেন 3 তো নাই। হ্যাঁ, 3 বেশি হলে 3 হইতো, 3 তো নাই, তখন মেজরিটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে হবে, মেজরিটি ডাইরেক্টর আছে কিনা, এটা চিন্তা করতে হবে। এবং তার জন্য আপনি ইচ্ছা করলে, এবং এই কোরামের স্বল্প, কোরামের চেয়ে কম সংখ্যক থাকলেও, মানে ডাইরেক্টর থাকলেও, শুধু ওই আইনের ধারাকে মানে সম্মান করার জন্য আপনি যদি আর একটা বোর্ড মিটিং করেন, সেই বোর্ড মিটিংটা ভ্যালিড হবে, ইনভ্যালিড হবে না। যদিও লেখা আছে যে 4 জনের কোরাম, কিন্তু 3 জনের দিয়ে করলেই হয়ে যাবে, বোর্ড মিটিং করা যাবে। এটা বুঝলেন কিনা বলেন? আপনারা বুঝছেন এটা যেটা বললাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? Okay. এবং সেটাই বলছে যে ওই যে ভ্যালিডিটি অফ ট্রানজাকশন বাই লেস দেন কোরাম। হ্যাঁ, আপনার যদি এরকম যদি মানে বোর্ডের সংখ্যক কম, সক্ষম ডাইরেক্টর হয়েছে, সেগুলোকে যদি আপনি ফিল আপ করার জন্য যদি কোনো বোর্ড মিটিং ডাকেন, সেই বোর্ড মিটিংটা কম সংখ্যক কোরাম হইলেও সেটা হলো বৈধ হবে। আইনে এটা বলা আছে, বোর্ড মিটিং কন্ডাক্টেড উইথ দ্য নাম্বার অফ ডাইরেক্টর লেস দেন দ্য কোরাম prescribed by the articles is invalid. The articles of a company made provision that the business of the company shall be conducted by not less than 6 directors. Therefore, any resolution by less than 5 directors will become invalid. Validity about this invalid. A board meeting conducted with
of a number of directors less than quorum prescribed by the article. Less than quorum articles is invalid. হ্যাঁ, নর্মালি এটা হলো নর্মাল। নর্মালি কি হয়, কোরআন থেকে লেখা থাকে তার কমে যদি হয় তাহলে ইনভ্যালিড হয়। The articles of a company made provision that the business of the company shall be conducted by not less than six directors. Therefore, any resolution by less than 5 directors will become invalid. Okay, invalid হবে, এটি সাধারণ নিয়ম। কিন্তু যদি এই যে ডাইরেক্টরের সংখ্যা না বাড়লে কাজ করা যাচ্ছে না, এই জন্য যদি কি করা হয়, কোনো ডাইরেক্টর যদি অ্যাপয়েন্টমেন্টের যে এজেন্ডা সেই এজেন্ডা যদি সবাই ভোট দেয় তাহলে সেটা ইনভ্যালিড হবে না। এটা হলো কথা। তারপরে যাই কোনটা, এই তো বললাম যে কন্ডাক্টিং বোর্ড মিটিং উইদাউট কোরাম, রেস্ট্রিকশনস অন ইন্টারেস্টেড ডাইরেক্টর টু ফর্ম কোরাম। হ্যাঁ, যখন আপনি কোরাম গুনবেন, যদি ওইখানে কোনো ডাইরেক্টর থাকে যে ইন্টারেস্টেড ডাইরেক্টর আছে ওই বোর্ড মিটিং কোনো এজেন্ডার সাথে, সেই ইন্টারেস্টেড, হয়তো সে একটা মাল সাপ্লাই দেয়, সেটা নিয়ে আলোচনা আছে, তাহলে কোরাম গুনার সময় যে ইন্টারেস্টেড ডাইরেক্টর তার নাম্বার যাবে, তার নাম্বার দিয়ে গুনতে হবে, এটাই বলছে ইন্টারেস্টেড ডাইরেক্টর বলছে। তারপরে হলো চেয়ারম্যান অফ দ্য বোর্ড মিটিং। এবার আসেন চেয়ারম্যান অফ দ্য বোর্ড মিটিং। বোর্ড মিটিং চেয়ারম্যান কি হয়? সাধারণত কি হয়, কোম্পানিতে একজন চেয়ারম্যান আর্টিকেলসে লেখা থাকে, সে সব মিটিং এসে কি করে, এটি হলো সাধারণ নিয়ম। কিন্তু বলা হয় হলো যে চেয়ারম্যান নিযুক্ত হয় অ্যামংস দ্য কি ডাইরেক্টর থেকে নির্বাচিত। দেয়ার মাস্ট বি চেয়ারম্যান অফ এভরি মিটিং অ্যাপয়েন্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দ্য আর্টিকেলস অ্যাকর্ডিং টু রেগুলেশন 54 নট কম্পালসারি of section 81, the board of directors shall elect one of their members as chairman, যেটা বললাম যে ওখান থেকে elect করবে সে, and who shall preside at every annual general meeting of the company, এবং provided that the chairman and the managing director shall not be the same person, একই ব্যক্তি হওয়া যাবে না, যে এমডি সেই একই হওয়া যাবে না। তারপর কি বলছে যে the director shall determine the period for which the chairman shall hold office. ডাইরেক্টর ঠিক করবে 2 বছর না 3 বছর, চেয়ারম্যান কতদিন থাকবে ডাইরেক্টর ঠিক করবে এটা। তারপর বলছে if the chairman is not present within 30 minutes, the member may elect chairman for that meeting. হ্যাঁ, যদি চেয়ারম্যান সাহেব না আসে, যারা বিরোধী আছে তাদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান মনে করবে। However, the two regulations are the according to the regulation 93, if the chairman is not present within 30 minutes, member may elect chairman for that meeting. তার মানে না আসলে পরে ওখান থেকেই একজনকে তারা কি করবে, মিটিং এ চেয়ারম্যান বানাবে। However, these two regulations are also not compulsory as per, হ্যাঁ, তো ওই দুইটা কিন্তু কম্পালসরি না, যদি আপনার আর্টিকেল থাকে তাহলে আপনি করবেন। এক্সকিউজ মি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, এখানে যে কোম্পানির চেয়ারম্যান থাকবে তাকে কি এই বোর্ড মিটিং এর চেয়ারম্যান বানানো যাবে না স্যার? হ্যাঁ, ওটাই তো কোম্পানির, কিন্তু প্রথমেই তো বললাম যে কোম্পানির চেয়ারম্যান সব মিটিং এ এসে কি করবে, সভাপতিত্ব করবে, তখন সব মিটিং এসে চেয়ারম্যান। কিন্তু যদি এরকম কোম্পানির মিটিং যদি কোম্পানির আর্টিকেলসে লেখা না থাকে, তাইলে বোর্ডের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ করতে হবে, সে তখন সব মিটিং এসে থাকবে। ক্লিয়ার? কিন্তু স্যার, যদি এরকম হয় যে স্যার মিটিং এর মধ্যে চেয়ারম্যান উপস্থিত নাই কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর এমডি উপস্থিত আছে, তাহলে এমডি কি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবে না? হ্যাঁ, এমডি চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারবে, শুধু ওই বোর্ড মিটিং এর জন্য, মানে যে মিটিং এর চেয়ারম্যান আসে নাই সেটার জন্য পারে। বুঝতে পারছেন? নর্মালি বাস্তবে কি হয়, চেয়ারম্যান আসে নাই তখন অন্য একজন ডাইরেক্টরকে চেয়ারম্যান বানানো হয়, আর এমডি তো এমডি আছে। কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক হুম, ইউ স্যার। এগুলো মানে নর্মালি করা হয় এটা। এবার বলছে যে
এটা যে কনসিকুয়েন্স হোয়েন চেয়ারম্যান লিভস দ্য মিটিং উইদাউট, মানে চেয়ারম্যান রাগ করে চলে গেল, অ্যাডজন না করে, সমস্যা নাই, অন্য একজন ডাইরেক্টর চেয়ারম্যান হয় বাকিটা শেষ করবে, এটাই তো, এটা সহজ। এই যে এই লেখা আছে এখানে মাইনুটস অফ দ্য বোর্ড মিটিং। এবার হলো বোর্ড মিটিং এর মাইনুটস, তাই না? বোর্ড মিটিং এর মাইনুটস কিভাবে কি? ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল রেকর্ড the actual terms of resolution as well as the language of the minutes. Minutes are kept to record the proceedings of the meeting. According to section 89 and 1, every company shall cause minutes of all proceedings of general meeting and meetings of its director to be entered in the books kept for the purpose. তার মানে মাইনুটস বই আছে, সেই বইয়ের মধ্যে বোর্ড মিটিং হোক আর শেয়ারহোল্ডার্স মিটিং হোক, মানে এজিএম ইভিএম যাই হোক, তাদের মাইনাস গুলা ওখানে রাখতে হবে, ওই বইয়ের মধ্যে রাখতে হবে। সাধারণত পেস্ট করে রাখতে হবে, অথবা ওর মধ্যে লিখে রাখতে চান, অনেক সময় লাগবে, লিখে রাখতে পারবে, এরকম আর। তো এই যে মিনিটস, দেখেন এই নামটা কোত্থেকে আসলো, দেখেন যে মিনিটস কি জিনিস, তাই না? আমরা জানি মিনিটস জানি, আর মিনিটসের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত হয়, একটা একটা করে সিদ্ধান্ত হয়, তার নাম বলা হয় রেজুলেশন। এই দুটো জিনিস একটু ভালো করে শিখতে হবে, রেজুলেশন এবং মিনিটস। মিনিটস কি জিনিস আমরা দেখেন, আমরা এভাবে বলে থাকি যে কোনো একটা মিটিং এর কার্য বিবরণী যখন রেকর্ড করা হয়, ঠিক আছে, অর্থাৎ প্রসিডিংস অফ এ মিটিং ইজ রেকর্ডেড মিনিট বাই মিনিট, এই জন্য এটার নাম হলো মিনিটস। বুঝতে পারছেন? তার মানে মিনিটস মানে বিস্তারিত। আপনারা বুঝলেন যে মিনিটস নামটা কোত্থেকে আসলো? মিনিটস হলো the proceedings of a meeting is recorded minute by minute, এই জন্য এটার নাম হলো মিনিটস। কি সবাই বুঝতে পারছেন, শুনছেন? কি বুঝতে পারছেন আপনারা কেউ বলেন? নাজমুল আলম চৌধুরী শুনতেছেন? স্যার, জি স্যার। মিনিটস কারে বলে বলেন? স্যার, মানে আপনি যেটা বললেন মাত্র স্যার, প্রত্যেক মিটিং এর ভিতরে প্রত্যেকটা মিনিট টু মিনিট নোট করার কারণে এটার নামটা হয় মিনিট। মানে বিস্তারিত, এক কথা হলো বিস্তারিত, তাই বিস্তারিত, না? জি স্যার। জি যে স্যার। এই যে এই নামটা কেউ বলে মিনিট, কেউ বলে মিনিটস, কিন্তু কেন বলে? এই জন্য বলে যে এটা হলো, কারণ বিস্তারিত লেখা হয়, এই মিনিট বাই মিনিট, এই জন্য লেখা হয়েছে মিনিটস। আর এর আগে বললেন চেয়ারম্যান, চেয়ারম্যান সম্পর্কে আপনাদের জানা উচিত, মানে এগুলো কিন্তু সবসময় শুনবেন না। চেয়ারম্যান কি আসলে? দেখেন, চেয়ারম্যান এখন কাকে বানাবেন, তাই না? আমরা এক কথায় বললাম যে বোর্ডের যে চেয়ারম্যান, কোম্পানি চেয়ারম্যান, সেই চেয়ারম্যান, কিন্তু আসলে চেয়ারম্যান কাকে বানানো উচিত, এটার একটা সংজ্ঞা আছে। চেয়ারম্যান হলো সেই ব্যক্তি হওয়া উচিত যে পার্সনস হ্যাভিং কি মাউন্টেনিং পার্সোনালিটি, অর্থাৎ বোর্ডের মধ্যে অনেকেই ডাইরেক্টর আছে, কিন্তু সবার ডাইরেক্টরের ওই ধরনের পার্সোনালিটি, ব্যক্তিত্ব নাই। যাকে ডাইরেক্টর বানাইলে, চেয়ারম্যান বানাইলে ডাইরেক্টররা মানবে। সুতরাং এমন ব্যক্তিকে বানানো উচিত যাকে চেয়ারম্যান বানাইলে সবাই তাকে মানবে, তাকেই হওয়া উচিত। এই জন্য বলা হয় যে চেয়ারম্যান হলো ইজ এ পার্সন হু পজেস মাউন্টেনিং পার্সোনালিটি। যেমন দেখেন, আমরা জানি যে প্রাণ গ্রুপে কে ছিল, ওনার বাবা ছিল আমজাদ চৌধুরী, বোর্ডে যারা আছে সবাই তার কথা শুনতো, এই জন্য সেই সবসময় চেয়ারম্যান হয়েছে। এদিকে লতিফুর রহমান সাহেব, তাই না? ওদিকে স্কোয়ারের, হ্যাঁ। তো সব জায়গায় দেখা যাচ্ছে যে যারা আসলে, যাদের কথা সবাই শুনবে, যারা আসলে লেজেন্ডারি পার্সন, মাউন্টেনিং পর্বত প্রমাণ যাদের আছে, কি আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তারাই আসলে চেয়ারম্যান হয়। আগেরটা বলার সময় ভুলে গেছি। তো মানে সেই জন্য বলা হয় যে চেয়ারম্যান ইজ এ পার্সনস, হ্যাঁ, পজেস মাউন্টেনিং পার্সোনালিটি, ঠিক আছে? তো আমরা মিনিটসটা জানলাম, এন্ড মিনিটস বলতে দেখেন অ্যাকর্ডিং টু রেগুলেশন ৭৬, ওই যে ৭৬ অফ কার, শিডিউল 1,
বলছে কি যে ডাইরেক্টর শ্যাল কজ মাইনর্স to be made in the book provided for the purpose of all appointment of officers made by the directors. এবং and of the names of the director present at each meeting of the directors and of any committee of the directors. এই সবার কি কি করতে হবে বোর্ড মিটিং এরও এবং এদের নাম লিখে প্রেজেন্ট উল্লেখ করে এদের বোর্ড মিটিং এ কি মানুষ লিখতে হবে এবং of all resolutions and proceedings at all meetings of the company and of the directors and of the committee of directors. এবং সেখানে কি প্রসিডিংসটা কি আলোচনা হয়েছে কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো লেখা লাগবে এভরি ডাইরেক্টর প্রেজেন্ট এট এনি মিটিং অফ ডাইরেক্টরস অর কমিটি অফ ডাইরেক্টর শ্যাল সাইন হিজ নেম ইন এ বুক টু বি কেপ্ট ফর দ্য কজ তার মানে কি আমরা যদি সাইন করি ওইভাবে বই রেখে সেই বইয়ের মধ্যে সাইন করতে হবে তার মানে মাইনরসের মধ্যে সাইন না থাকলে হবে না যারা যারা প্রেজেন্ট ছিল তাদের সাইন থাকা হবে এই কথা বলছে ইউজ অফ কমন সেল এখন নাই কমন সেলটা এখন উঠে দেওয়া হয়েছে নাই কমন সেল নাই হুম। তারপরে বলছে কি যে ডিসকোয়ালিফিকেশন অফ ডাইরেক্টরস এটা কিন্তু আমরা আগে পড়ছি বোঝায় তা আবার পড়ি ডিসকোয়ালিফিকেশন ডাইরেক্টরস মানে বলছে কি যে দ্য অফিস অফ ডাইরেক্টর শ্যাল বি ভ্যাকেন্ট মানে খালি শূন্য হয়ে যাবে যদি কি হয় fails to obtain within time specified in subsection 1 of the section 97 of the Companies Act 1994 or at any time thereafter ceases to hold the share qualification if any necessary for the তার মানে কি সে যদি কি করে না সে যদি তার যে শেয়ার কোয়ালিফিকেশন যেটা আছে আমরা তো জানি যে কোম্পানি তৈরি করার সময় একটা কোয়ালিফিকেশন শেয়ার দেওয়া হয় যে আপনি ডাইরেক্টর হবেন আপনাকে কমপক্ষে 1000টি শেয়ার নিতে হবে এই যে 1000টি শেয়ার নিতে হবে তাই না এইটা যদি সে না নিতে পারে 1000টি শেয়ার যদি সে না নিতে পারে কয়দিনের মধ্যে কোম্পানির জন্ম থেকে 6 মান্থসের মধ্যে যদি সে যদি না নিতে হ্যাঁ না কোয়ালিফিকেশন শেয়ার হলো যেদিন থেকে কল করবে কোয়ালিফিকেশন শেয়ার না হ্যাঁ কোয়ালিফিকেশন হলো রেজিস্ট্রেশন থেকে 6 মাসের মধ্যে না নিতে পারলে কি হবে তার ডাইরেক্টরশিপ চলে যাবে আসলে এই বলছে কি যে অ্যাট এনি হ্যাঁ অর্থাৎ কোয়ালিফিকেশন শেয়ার না নিতে পারলেই চলে যাবে আর যদি সে কি হয় আনসাউন্ড মাইন্ড হয় তারপরে কম্পিটেন্ট মানে জুরিসডিকশনে যদি আনসাউন্ড মাইন্ড হয় কোনো কোর্ট যদি তাকে বলে অথবা সে যদি ইনসলভেন্ট হয় তাহলে ডাইরেক্টরশিপ থাকবে না এবং সে কি যে fails to pay calls made হ্যাঁ calls made in respect of shares held by him within 6 months ও এখানে সরি এই জিনিসটা একটু মনে রাখেন 97 একে বলছে হলো 7 দিনের মধ্যে আর এটা হলো 7 দিনের মধ্যে তো কোয়ালিফিকেশন শেয়ার নেয় এটা হলো 60 ডেজ 7 দিন মনে রাখেন কোয়ালিফিকেশন শেয়ার নিতে হবে কোম্পানি জন্ম থেকে 7 দিনের মধ্যে আর যদি উনি শেয়ার যত শেয়ার নিছে ধরেন যে শেয়ার নিছে 1000 এই মানে 2000টি তার মধ্যে 1000টি হলো কোয়ালিফিকেশন শেয়ার তাহলে কোয়ালিফিকেশন নিতে হবে হলো 7 দিনের মধ্যে আর ওই বাকি যে 1000 রয়ে গেল সেটা নিতে হবে হলো 6 মাসের মধ্যে ওই যে এই যে 6 মাসের মধ্যে ডেট অফ সাস বিং যেদিন কল করা হয় সাধারণত বাস্তবে তো কল নাই ফার্স্ট কল সেকেন্ড কল এগুলো নাই বাস্তবে তার মানে ধরে নিব যে কোম্পানি জন্ম থেকে 6 মাসের মধ্যে যদি তার সব শেয়ার না নিতে পারে এটা হলো সব শেয়ার আর একটা কোয়ালিফিকেশন শেয়ার হলো 7 দিনের মধ্যে না নিতে পারলে তার তার পদ কি হয়ে যাবে ভ্যাকেট হয়ে যাবে শূন্য হয়ে যাবে না বুঝলে বলেন আবার বুঝাই দিব উইদাউট দ্য স্যাংশনস অফ কোম্পানি জেনারেল মিটিং এবং জেনারেল মিটিং এর শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল ছাড়া যদি কোনো অফিস অফ প্রফিট নেয় অফিস অফ প্রফিট বলতে আপনি কোম্পানির সাথে ব্যবসা করে নিজে লাভ করতেছেন কিন্তু শেয়ার হোল্ডারদের সাথে পারমিশন নেন নাই বোর্ডের সাথে নিচ্ছেন হবে না এটা বোর্ডের ক্ষমতা নাই ক্ষমতা হলো সাধারণ শেয়ার হোল্ডারদের এই কথা বলছে তবে সে যদি এমডি হয় এমডি হওয়ার ক্ষেত্রে দরকার নাই কারণ এমডি হওয়ার ক্ষেত্রে ম্যানেজার হওয়ার ক্ষেত্রে লিগাল আর টেকনিক্যাল অ্যাডভাইজার ব্যাংকার হওয়ার ক্ষেত্রে ওনাদের পারমিশন প্রয়োজন নেই জেনারেল মিটিং পারমিশন প্রয়োজন নেই খালি বোর্ডেরটা হলেই হবে তারপর বলছে কি যে অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম 3 কনজিকিউটিভ মিটিং ডাইরেক্টর যে পরপর 3টা মিটিং হয়েছে 3 মিটিং এসে আসে নাই এগুলো একটা অথবা 90 দিনের মধ্যে যত মিটিং 3 মাসের মধ্যে যত মিটিং হয়েছে তার কোনো মিটিং এসে আসে নাই হুইচ এভার ইজ লঙ্গার কোনটা পরে হয়েছে সে আসে নাই পরপর 3 মিটিং হইতেই 3 মাস চলে গেছে 4 মাস লেগে গেছে তাহলে 4 মাস হলো লঙ্গার
আর হলো 3 মান্থস হলো 4 মাস লঙ্কা, অথবা এই 3 মাসের মধ্যে যত মিটিং হয়েছে কোনো মিটিং এসে আসে নাই, এরকম যদি হয়, হ্যাঁ আসে নাই, আবার সে লিভও নেয় নাই, আসে নাই ভালো কথা, লিভ নিতে হবে, যদি লিভও না নেয় তাহলে তার কি হবে, ডাইরেক্টরশিপ চলে যাবে, বাস। আর কি বলছে, এক্সেপ্ট এ লোন ফ্রম দ্য কোম্পানি, কোম্পানি যদি কোনো লোন নেয়, হ্যাঁ সেক্ষেত্রেও সেক্ষেত্রেও তারই থাকবে না, ডাইরেক্টরশিপ থাকবে না, হ্যাঁ এক্সেপ্ট এ লোন ফ্রম দ্য কোম্পানি, তারই তো এখন ডাইরেক্টরশিপ থাকবে না। তারপর কি বলছে, ইজ কনসার্নড অর পার্টিসিপেটস ইন দ্য প্রফিটস অফ এনি কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি, ওই যে কোম্পানি কোনো একটা কন্ট্রাক্ট করতে যায়, ওখান থেকে কোনো প্রফিট নেওয়া হয়, তাহলে তার লাইসেন্স থাকবে না। এবং সে যদি কোনো কারণে 6 মাসের জন্য যদি জেল জরিমানা হয় 6 মাসের জন্য, তার দায়িত্বশীল থাকবে না। এই হলো ভ্যাকেট হওয়ার নিয়ম, কোম্পানি কি ভ্যাকেট হয়ে যায় মানে তার নিয়ম। এবার হলো রোটেশন অফ, আচ্ছা আপনাদের কি রোটেশন পড়াইছিলাম, আপনাদের রোটেশন পড়াইছি কোথায়, তাই না? ডাইরেক্টর রোটেশন অন থার্ড করে যায় যে, এটা পড়েছি না আপনাদের? জি স্যার, গত ক্লাসে পড়াইছেন স্যার। পড়াইছি, হ্যাঁ। তাহলে এটা খালি পড়লে আমি যা পড়াইছি তাই আছে, এটা দেখে নিয়ে নিন। এই সবটি হলো সেই সম্পর্কে আর কি। প্রসিডিংস অফ ডাইরেক্টর, এটা এগুলো সব মাইনাস করতে হবে। ডাইরেক্টর মিটিং এ, ডাইরেক্টর সাব কমিটি মিটিং হলে হয় তাদের মাইনাস করা লাগবে, এবং সেটা প্রপারলি ই করতে হবে, এটা এখানে বলা আছে এগুলো আমরা। না, কয়েকটা হলো প্রসিডিংস অফ ডাইরেক্টর, এটা আমরা পড়ে আসছি অলরেডি, সেই জিনিস আবার দিছে। এবার আমরা এক কাজ করি, কোশ্চেন অ্যান্সার আছে না, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সারে আমরা একটু দেখি যে আসলে এখানে কি বলছে, আমরা এটা বুঝি কিনা। এ প্রাইভেট কোম্পানি হ্যাজ 4 ডাইরেক্টর, 4টা ডাইরেক্টর বলছে, 4জন ডাইরেক্টর আছে, এ এমডি, আর তার ওয়াইফ হলো বি চেয়ারপারসন, যেটা হয় বাংলাদেশে। হিজ ব্রাদার, সে হলো ওভারসিজ ডাইরেক্টর, অ্যান্ড হিজ ডটার, মানে এর ডটার ডি, হু ইজ স্টাডিং অ্যাবর্ড, বাইরে সে কি করছে, লেখাপড়া করতেছে। Overseas director resides in Canada, and the company has given him the assignment to promote overseas business. The articles provide that 3 directors will form a quorum for the board meeting. What should be done to validly convene the board meeting with quorum? তার মানে এখানে কি বলছে, যে কোরাম হলো, বলছে যে এখানে 4 জন ডাইরেক্টর, তাই না, এবং বলছে যে 3 জনে মিলে হবে কোরাম, এটা বলছে। কিন্তু দেখা যাচ্ছে যে 2 জন থাকে, মানে জামাই বউ এমডি আর চেয়ারম্যানই আছে এখানে, আর ভাইও নাই দেশে, ইও নাই দেশে, মেয়েও নাই দেশে। তাহলে বলছে যে কিভাবে এখন আপনি কোরাম কোরাম সহ আপনি বোর্ড মিটিং করবেন, দেখি কি বলছে। ফর বোর্ড মিটিং অফ এ প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি দ্য কোরাম ইজ 3, হ্যাঁ মেম্বার, হোয়ার নাম্বার অফ ডাইরেক্টরস এক্সিস 3, হ্যাঁ যদি নাম্বার অফ ডাইরেক্টর 3 জনের বেশি, 3 জন এক্সিড করে, তাহলে কোরাম হবে 3 জনে। আচ্ছা এটা ধরে নিলাম, রেগুলেশন 89 অফ শিডিউল 1, কিন্তু বলেই দিছে 3 জনে, যাই হোক। However, regulation 89 is not compulsory for either private or public company. Given the above provision, the company may either alter the articles of association by special resolution to reduce quorum for directors meeting to 2 directors, so that A and his wife B can convene board meeting without quorum. Or board may appoint alternate directors in place of N and O কোনটা, N and O তো নাই, in place of হলো C and D under section 101, provided that articles contain such provision. If there is no such provision, an EGM should be convened by appointing proxy
by ANNG, the proxy needs not to be member if the article for such position. আসলে হলো কি, এখানে যেটা বলছে, এখানে প্রথমটাই ঠিক আছে। আমি মনে করি যে প্রথমটাই ঠিক আছে, যে যেটা করতে হবে, যা আর্টিকেল চেঞ্জ করা লাগবে, আর্টিকেল চেঞ্জ করে এটা এটা করা যাবে, যে দুজনে নেশা লাগবে আর কি, এটা বলছে। কারণ এখানে হলো যে প্রাইভেট কোম্পানি হ্যাজ ফোর ডাইরেক্টর, এটা হলো কিসের ক্ষেত্রে, হ্যাঁ, বোর্ড বিল্ডিং এর ক্ষেত্রে বলছে। এখন এখানে কি হচ্ছে, এখানে আপনারা আছেন হলো দুইজন, হ্যাঁ, আর একজন নাই। তাহলে যেটা করতে হবে যে ওই যখন এজিএম হয় বা ইজিএম হয়, এজিএম অথবা ইজিএম এ এই যে করতে হবে কি, যে একজন যেহেতু সবসময় বাইরেই থাকে, দুইজন, সুতরাং তাদেরকে পাই না, আইন আইন কভার করে না, সুতরাং আমরা চাচ্ছি যে এই যেটা হলো কোরাম সংখ্যা 3 ছিল, 3 থেকে আমরা দুই বানাই। দুই বানাবেন, দুই বানালে তখন আর সমস্যা, তখন এটা সম্ভব। বলেন, বুঝতে পারছেন? কিন্তু এটা তো স্যার প্রাইভেট কোম্পানি, আমরা যেটা পড়তেছি এটা তো স্যার লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে, তো প্রাইভেট কোথায় কোম্পানি। পড়তেছেন, না কোথায় পড়তেছেন? স্যার এই যে লটা তো যে কুরাম, স্যার কুরামের বিষয়টা তো স্যার লিস্টেড না পাবলিক না কোম্পানি। না না, কোরাম সবার জন্যই, প্রাইভেট পাবলিক সবার জন্যই কোরাম, ঠিক আছে? এখন তো বলেই দিছে যে এটা প্রাইভেট কোম্পানি, বলে দিছে। হ্যাঁ, আপনি কি জানতে চান যে লিস্টেড কোম্পানি হলে কি হবে, এটা জানতে চাচ্ছেন? জি স্যার। লিস্টেড কোম্পানি যেটা হবে না, কেন হবে না? যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যেহেতু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন আছে, হ্যাঁ, ওখানে 5 জন হতে হবে ডাইরেক্টর, এখানে তো ডাইরেক্টর তো 4 জন, তাহলে এই তো লিস্টেড কোম্পানি হবে না, পাবলিক কোম্পানি, হ্যাঁ, হবে না। পাবলিক কোম্পানির ক্ষেত্রে হলো 3 জন বলা আছে, যখন লিস্টেড হবে তখনই আপনি হয়তো 5 জন কমপক্ষে, তার মানে এটা লিস্টেড হবে না। ক্লিয়ার? তখন তো স্যার 5 জন হইলে তো স্যার ওইখানে তো স্যার কুরাম না কি। না, 5 জন তো ডাইরেক্টর, কিন্তু আরো শর্ত আছে। লিস্টেড মানে পাবলিক লিস্টেড কোম্পানি হইতে গেলে তো কমপক্ষে 7 জন শেয়ার হোল্ডার লাগবে, সেটা তো বলে নাই কোথাও। জি স্যার, বুঝতে পারছি স্যার। আবার লিস্টেড হইতে গেলে তাকে তো মানে আমার শেয়ার কি করতে হবে, বাজারে ছাড়তে হবে, তাই না? জনগণের কাছে ছাড়তে হবে, আইপিও, সেটাও তো বলে নাই। সুতরাং এটা প্রাইভেট কোম্পানি বলে আছে, প্রাইভেট কোম্পানির উপরে বলা আছে এই প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? এবার আসেন, এই যে এ- এটা আসলে কি, দেখি দেখি, আচ্ছা দেখি, এটা কি? Presently, Alpha Company Limited, the company, has 3 directors, namely ABC. Previously, the company had 5 directors, out of whom 2 directors, namely D and D, close friends of C, died in an accident. যে মারা গেছে। Okay? No other directors were appointed. তার মানে 3 জনই আছে, আর 2 জন আর নেওয়া হয়নি। আচ্ছা। According to articles of action of the company, quorum for directors meeting is 3, 3 জনই। 3 জন আছে, 3 জনই, ঠিক আছে। সি রিজাইন ফ্রম দ্য বোর্ড, তারপর আবার ঘটনা করছে, সি আবার রিজাইন দিছে ফ্রম দ্য বোর্ড ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট হিজ ভিউজ অ্যান্ড রিকমেন্ডেশনস আর নট কনসিডার্ড বাই এ অ্যান্ড বি। বলতেছে যে আমি এই জন্য রিজাইন দিয়ে চলে গেলাম, যে আমার কথা তো এ আর বি শোনে না, এই জন্য। এ অ্যান্ড বি ইন্টেন্স টু অ্যাপয়েন্ট এম, রিজাইন দিল, সেই জন্য তারা করলো কি, যে আমরা কি করবো, এম কে অ্যাপয়েন্ট করবো, হু ইজ এ শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি ইন প্লেস অফ সি, বাট সি ডাজ নট ওয়ান্ট টু অ্যাপয়েন্ট হিম অ্যাজ এ। এখানে আসলে মানে এইগুলা কেস স্টাডি হয়নি এগুলা। উনি যদি অ্যাপয়েন্ট করে তাহলে সি তো চলেই গেল রিজন দিয়ে, আবার সে আবার সে কি চাবে না চায় সেটা তো এখানে আসবে না। সি ডাজ নট ওয়ান্ট টু অ্যাপয়েন্ট হিম অ্যাজ এ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, এ তো হলো না। আগে বলতেছিস যে রিজাইন দিয়ে চলে গেল, আমার বলতেছি সে চায় না, যে রিজাইন দিয়ে গেছে তার চাওয়া না আসতে কিছু যায় আসে না, মানে হয় নাই। এটা এটা হয়নি আসলে, কেস কেস সাজানো হয়নি আসলে, বুঝতে পারছেন? আপনি বলতেছেন যে রিজাইন দিছে, আবার বলতেছেন যে মানে রিজাইন দিলে তার ইন প্লেস অফ এই যে সি, তারা কি করবে, তারা তারা ডিকে নিয়ে নিবে, ডাইরেক্টর ক্যান কোঅপ্ট ডাইরেক্টর, কিন্তু সে ওই সি যে বোন থাকবে সেই বোন থাকবে, তারপরে যায় আবার কি করতে হবে, হ্যাঁ, সামনে, হ্যাঁ, অথবা সামনের যে এজিএম হবে সেই এজিএম সে রিটায়ার করবে, ওখানে আবার নতুন, হ্যাঁ, কাউকে নেওয়া যাবে, এম আবার দাঁড়াতে পারবে, হয়ে গেল। ভাই, নলেজ থাকা লাগবে, স্টাডি লেখা হয়নি সোজা কথা। এখানে পড়ে দেখছি এগুলা, ওই খুব ঝামেলা করে, কেস স্টাডি গুলো আসলে কেস স্টাডি মতো না, উল্টা পাল্টা।
এবার বলছে কি যে এখানে দেখেন, এখানে আরো দুই একটা হয়তো ভালো কোশ্চেন থাকতে পারে। কিন্তু ভালো স্যার একটা কোশ্চেন দেখি। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমরা তো স্যার এখন অনেক বোর্ড মিটিং এর ক্ষেত্রে দেখি যে স্যার বলেন। মানে অনেকে যদি ওভারসিজ থাকে তখন ভার্চুয়ালি যুক্ত হয়, তখন ভার্চুয়ালি যুক্ত হইলে সেটা কি প্রেজেন্ট ধরা হবে কিনা? না, না, হবে না কেন আমি বলি না। ভার্চুয়ালি হলে হয়, যেহেতু সে ছিল, সে যদি সাইন করে পাঠায়, এখন হচ্ছে, কিন্তু আইনে কোথাও লেখা নাই। কিন্তু প্রশ্ন হলো কি, যে উনি যখন চলে যাবে, উনি যদি 3 মাসের বেশি থাকে, তাহলে তো উনি আর ডাইরেক্টরি থাকবে না। তাকে হলো অল্টারনেট ডাইরেক্টর নিয়োগ করে রেখে যাওয়া লাগবে। আর যদি সেটা যদি 3 মাসের মধ্যে যায়, থাকে, তাহলে সে ভার্চুয়াল মিটিং অংশগ্রহণ করলে, হ্যাঁ, যেহেতু মাঝখানে একটা সার্কুলার হয়েছিল যে ভার্চুয়াল প্রশ্ন আসছিল যখন করোনা আসে, হ্যাঁ, যদিও এগুলা এখনো ইনক্লুড করা হয় নাই আইনের মধ্যে, কিন্তু মানে ভার্চুয়ালি অংশগ্রহণ করলে এবং তার যে ভার্চুয়ালি অংশগ্রহণের যে অ্যাটেন্ডেন্সটাকে যদি নিশ্চিত করা যায়, তাহলে এটা হবে, হইতে হবে, কারণ এটা না হওয়ার কিছু নেই। কিন্তু উনি যদি জানি যে আমি 3 মাসে বেশি থাকবো, তাহলে তো আর কি হবে না, তাহলে তো সে ডাইরেক্টলি থাকা যাবে না, সে একজন অল্টারনেট ডাইরেক্টর নিয়োগ করে দিয়ে তারপর যাবে। এই হলো নিয়ম। কি বুঝতে পারছেন? তাইলে স্যার যদি মানে সে মিটিং এ উপস্থিত থাকে তাইলে তো স্যার আর অনুপস্থিত থাকতেছে না। ওই তো সেজন্য তো বললাম। কিন্তু এখন যদি সে থাকতে থাকতে 3 মাস পার হয়ে গেল, তখন কি করবে সে? তখন তো আইন বলতেছে যে সে, হ্যাঁ, তার তো উচিত ছিল যে একজনকে সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ করা। বুঝতে পারছেন? জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট না, মানে অল্টারনেট ডাইরেক্টর নিয়োগ করা তার উচিত। আইন আইন বলে এটা। আর 3 মাসের মধ্যে সে থাকলে পারে সে, হ্যাঁ, করুক, অনলাইনে করুক। তবে সব মনে রাখতে হবে যে অনলাইনে যে সে যে অ্যাটেন্ড করতেছে, এই অনলাইনে অ্যাটেন্ডের যে এই বিষয়টাকে নিশ্চিত করা লাগবে। হয় তাকে স্ক্রিনশট নিতে হবে, অথবা জুমের মাধ্যমে সে জয়েন করছে সেগুলা, হ্যাঁ, নিশ্চিত হওয়া লাগবে। এবং তার অ্যাটেন্ডেন্সের ওখানে, হ্যাঁ, সে যখন আসবে তখন তার সাইন নিতে হবে, এবং একটা সিগনেচার সে ওখান থেকে করে, মানে বোর্ড মিটিং এর নাম্বার উল্লেখ করে, ডেট উল্লেখ করে সাইন করে পাঠিয়ে দিবে। সেটা আবার ফাইল রাখতে হবে। এবং জুমের সাথে, জুমের যে এই যে আমরা জুমে করছি, আপনাদের দেখা যাচ্ছে, এই ছবি সহ দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, যেখানে, তাই না, এখানে তৌহিদ, এই যে আরে ওই সেটা একটা ছবি ছবি নিয়ে রাখতে হবে মানে এটা, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হুম। তো শোনেন, ওই আজকে আমাদের আছে, ওই যে কি ওর নাম কয়, ওই যে ইফতার পার্টি আছে আমাদের এই সিএ ক্লাবের, সেখানে যেতে হবে, আবার নামাজও পড়তে হবে। তো তারপরে আমি আরো কয়েক মিনিটই করি, যে এই যে মেম্বার্স মিটিং দেখেন, এটা আমি করি, হ্যাঁ, আমরা 10-এ শেষ করে দিব, দিয়ে নামাজ পড়বো। মেম্বার্স মিটিং অর মিটিং অফ দ্য শেয়ার হোল্ডার্স, কথা একটাই। এর অর্থ হলো, এই মেম্বার্স মিটিং বলতে কি বোঝায়? মেম্বার্স মিটিং বলতে 3টা জিনিস বোঝায়। একটা হলো কি, আমরা যেটা বলি স্ট্যাটুটরি মিটিং, এটাও, এখানে কারা থাকে, এই মেম্বাররা থাকে, শেয়ার হোল্ডাররা থাকে, এই জন্য এটার নাম হলো শেয়ার হোল্ডার্স মিটিং, ইন জেনারেল নাম। আচ্ছা, আরেকটা হলো কি, অ্যানুয়াল জেনারেল মিটিং, এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং, এটার নাম মেম্বার্স মিটিং। আরেকটার নাম হলো কি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, যে ইজিএম যেটা বললেন এবার, মানে পুরা, এই যে ইজিএম, এই 3টার নামই হলো কি, মেম্বার্স মিটিং। দেখেন, এই 3টার নামই হলো মেম্বার্স মিটিং, তার মানে শেয়ার হোল্ডার্স মিটিং। হ্যাঁ, যদি আমি বলি যে শেয়ার হোল্ডার্স মিটিং কয়টা, 3টে। কি কি? একটা হলো স্ট্যাটুটরি মিটিং, যেটা অনলি পাবলিক কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য না। আর অ্যানুয়াল জেনারেল মিটিং সবার ক্ষেত্রে প্রযোজ্য, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই 3টা মিটিংয়েই শেয়ার হোল্ডার থাকে, এই জন্য এটার নাম হলো শেয়ার হোল্ডার্স মিটিং, 3 মিটিং। সুতরাং আপনারা সুন্দর করে বোঝার জন্য, শেয়ার হোল্ডার্স মিটিং মানে, এখন আমরা বলি স্ট্যাটুটরি মিটিং কাকে বলে। স্ট্যাটুটরি মিটিং হলো ফার্স্ট মিটিং অফ দ্য মেম্বার্স অফ দ্য পাবলিক কোম্পানি, মানে ফর পাবলিক কোম্পানি ইজ নোন অ্যাজ স্ট্যাটুটরি মিটিং, সেকশন 83 ঠিক আছে? এবং এভরি কোম্পানি লিমিটেড বাই শেয়ারস অ্যান্ড এভরি কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি অ্যান্ড হ্যাভিং শেয়ার ক্যাপিটাল শেয়ার উইদিন এ পিরিয়ড অফ নট লেস দেন 1 মান্থ, মানে 1 মাসের আগে না, আবার 6 মাসের পরে না, এই সময়ের মধ্যে আপনি একটা মিটিং করবেন। সেই মিটিং এর নাম হলো স্ট্যাটুটরি মিটিং, যেটা শুধু পাবলিক কোম্পানি ক্ষেত্রেই প্রযোজ্য। এবং বলছে কি যে
প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এবং দিস মিনস দ্যাট দ্য অনলি পাবলিক লিমিটেড কোম্পানি ইজ রিকোয়ার্ড টু হোল্ড দ্য স্ট্যাটুটরি মিটিং অনলি ডিউরিং ইটস লাইফ টাইম। ইয়েস, একবারই করতে হবে, প্রথমেই করেন একবার, এরই চলে, আর করতে হয় না। বলছেন যে দ্য বোর্ড অফ ডিরেক্টর শ্যাল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আদার প্রভিশনস অফ দিস অ্যাক্ট প্রিপেয়ার এ রিপোর্ট। তাহলে ওই যে আপনি স্ট্যাটুটরি মিটিং করবেন, সেই মিটিং একটা রিপোর্ট দেওয়া লাগবে এই আইন অনুযায়ী। এই রিপোর্টের নাম হলো স্ট্যাটুটরি রিপোর্ট। তাহলে মিটিং এর নাম হলো স্ট্যাটুটরি মিটিং, আর ওই মিটিং এ যে রিপোর্ট দিবেন তার নাম হলো স্ট্যাটুটরি রিপোর্ট। এবং কবে দিবেন? 21 দিন পূর্বে এই রিপোর্টটা তৈরি করে, হ্যাঁ, যখনই নোটিশ যাবে নোটিশের সাথে এটা পাঠিয়ে দিতে হবে। অন হুইচ দ্য স্ট্যাটুটরি মিটিং ইজ হেল্ড, ফরওয়ার্ড দ্য রিপোর্ট টু হিজ মেম্বার। অর্থাৎ নোটিশের সাথে আপনি ওই রিপোর্টটা পাঠিয়ে দিতে হবে। তবে এখানে দেখেন, আপনার এই বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা নাই, কি যে রিপোর্টটা তৈরি করবেন, সেই রিপোর্টটার যে সাইনিং এর কথা এখানে বলা আছে কিনা, এর নিচে আছে কিনা, আছে পড়া পুরা নেই। প্রোভাইডেড দ্যাট ইফ দ্য রিপোর্ট ইজ ফরওয়ার্ডেড লেটার দেন দ্য টাইম, 21 দিনের নিচে পরে দেন, তাহলে সবাই যদি মনে করে যে না, এটা দেওয়াতে কোনো সমস্যা নাই, তাহলে ঠিক আছে। আর যদি কেউ অবজেকশন দেয় তাহলে কিন্তু ঠিক নেই, নোটিশ ঠিক নেই। তার মানে কি শর্টার নোটিশ চলে, সবার পারমিশন লাগে, এই কথা বলছে। এবার সার্টিফিকেট অফ স্ট্যাটুটরি রিপোর্ট 83(4) of the Companies Act 1994 states as follows: statutory report shall be certified as correct. এই রিপোর্টটা যে সার্টিফাইড করতে হবে অ্যাজ কারেক্ট, কমপক্ষে 2জন ডাইরেক্টর সাইন করা লাগবে, যাদের মধ্যে একজন হয় ম্যানেজিং ডাইরেক্টর। তাহলে একজন ম্যানেজিং ডাইরেক্টর, একজন ডাইরেক্টর বা চেয়ারম্যান আর ডাইরেক্টর সাইন করলে পারে হয়ে যায়। হলে পারে কি হয়ে গেল, এটা স্ট্যাটুটরি মিটিং এ ওই একটা কারেকশনের সার্টিফিকেট হয়ে গেল, এটা কারেক্ট। As per section 83(5) of the Companies Act 1994, so far as the report relates to the shares allotted by the company, কত টাকা শেয়ার অ্যালট করে কয় টাকা পাইলেন, ক্যাশ রিসিপ্ট কয় টাকা পাইলেন in respect of such shares, and receipts and payments of the company, sir. Is the parent company, sir. এই ওই যে হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন তো স্যার, দেখি আমি ছাত্ররা আছে দেখি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো আছে যে এই যে রিসিপ্ট পেমেন্টসটা তৈরি করবেন, এটা অডিটরের সাইন করা লাগবে, কিন্তু অডিটর কখন সাইন করবে সেটা একটা ইস্যুজ আছে, এটা কেউ বলে না, অনেক সময় অনেকে ভুল করে, আমি এরকম পেয়েছি, এরকম ভুল হয়েছে অনেক, পরে আসার পরে পরে অনেক কিছু ভুল হয়েছে, পরে স্ট্যাটুটরি রিপোর্ট শেষে ওটা বাদ দিয়ে নতুন করে দেওয়া লাগছে। কারণ এখানে আপনি যে সার্টিফিকেটটা, ওই যে আপনি ধরেন 1 মাসের, আপনি মিটিংটা করবেন 1 মাসের পরে, কিন্তু আপনি যেদিন থেকে এই বিজনেস শুরু করলেন, কত টাকা পাইলেন শেয়ার থেকে, কত টাকা বন্ড থেকে, কত টাকা প্রিফারেন্স শেয়ারতে পাইলেন, কত টাকার আপনি কিনলেন, কি জানি মেশিনারি কিনলেন, ল্যান্ড কিনলেন, এটা হিসাব করতে হবে। হিসাবের মধ্যে 2জন ডাইরেক্টর সাইন করবে, এটার মধ্যে একজন হলো ম্যানেজিং ডাইরেক্টর, আর আপনাকে সাইন করতে হবে, একে সাইন করতে হবে, কি জানি কয় অডিটরকে। তবে অডিটর যখন সাইন করবে তখন যেন সেটা যেন অডিটর যেদিন সাইন করবে আর রিসিভ পেমেন্টসের লাস্টের দিন যে, এটা যদি 7 দিনের বেশি জানি পুরানো না হয়, এই কথাটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 7 দিনের বেশি দিন পুরনো না। কথা বুঝতে পারলেন?
বুঝি নাই স্যার বিষয়টা স্যার। দাঁড়ান দাঁড়ান বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি আসবে নাকি? আরেকটা কথা বলেন, কথা বলে যদি কাশ্মীর শহরে রাষ্ট্র বলে আপনি তার থেকে দেখাই দিন। তো ঠিক আছে, তো আমি এটা বুঝা দিই যে অর্থাৎ হলো যে রিসিভ পেমেন্টটা আপনি করবেন, সেই রিসিভ পেমেন্টটা আপনি যেদিন শেষ হবে সেই দিন থেকে 7 দিনের মধ্যে অর্ডার সাইন করা লাগবে। 7 দিনে পরে না, 8 দিনের দিন করলে হবে না। কি হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনি যেদিন সাইন করবেন, মানে আইনে হয়ে বলছে 7 দিনের বেশি পুরোনোটা সাইন করা যাবে না। তার মানে এটা যেদিন ওটা ক্লোজিং, আপনি হয়তো 1 জানুয়ারি থেকে শুরু করলেন কথার কথা, ওটা 30 এপ্রিলে আপনি ই করলেন, তাহলে আপনাকে অবশ্যই 7ই মে-এর মধ্যে সাইন করা লাগবে। ঠিক আছে, ওই রিপোর্টটা, তারপরে সেই রিপোর্টটা আপনি পাঠিয়ে দিবেন, ওই 21 দিনের নোটিশ দিয়ে নোটিশের সাথে পাঠিয়ে দিবেন সব মেম্বারদের কাছে। কি ঠিক আছে? হুম, তো আমার মনে হয় কি আজকের মতো রাখি, কারণ আছে কাজ আছে তো, আজকে রাখি। আপনার ইনশাল্লাহ সামনের ক্লাসে আমি আবার এখান থেকে শুরু করবো এবং ভালো করে বুঝিয়ে দেবো সব। এবং আপনাদের এখানে যত প্রশ্ন আছে যে এজিএম এ ইজিএম এ সব পড়বেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি স্যার। তো আজকে রাখি, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি, আসসালাম, জি আজকে রাখি, ওদিন কি করবো, জি ইনশাল্লাহ, জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে।